তাহাদের কথার আজকের নিবেদন আত্মশুদ্ধি। কলমে কবিতা চক্রবর্তী, গল্প পাঠে আমি কাকলি, সহযোগিতায় নীল, নির্দেশনায় অনির্বাণ। নিজের ঘরের মধ্যে বসে মরমে মরে যাচ্ছেন আশালতা। এই বয়সে এসে এটা কি করে ফেললেন উনি? শেষে কিনা নিজের বাড়িতেই চুরি। ছি ছি, কি করে সবার সামনে এখন মুখ দেখাবেন? পুরো ঘটনাটা মনে পড়লেই ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ছেন। খালি মনে হচ্ছে, ভগবান, এই মুখ যেন আর কাউকে দেখাতে না হয়। এর থেকে মৃত্যুও তার কাছে সম্মানের ছিল। এখন ছেলে, নাতি, সবার সামনে তিনি কোন মুখে দাঁড়াবেন? এই মুখ যে আর দেখাবার উপায় থাকলো না কারুর কাছে। ঘটনার সূত্রপাত আজ দুপুরে। নাতি কলেজে, ছেলে অফিসে, বাড়িতে উনি আর বৌমা। আশালতা সকালে অল্প কিছু খান, তারপর স্নান পুজো করে একেবারে একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নেন। বেশি বেলায় খেলে আবার সহ্য হয় না। রান্নার লোক রান্না করে দিয়ে চলে যায়। রান্নাঘরে আলাদা করে নিরামিষ আর আমিষ রান্না রাখা থাকে। উনি তো নিরামিষ খান, তাই এই ব্যবস্থা। বৌমা ঘরের বাকি কাজ করে, তাই জন্য উনি নিজের ভাত নিজেই বেড়ে নিয়ে খান। এটাই বরাবর হয়ে আসছে, এটুকু উনি পারেন। আজ বৌমা স্নান করতে গেলে আশালতা রান্নাঘরে গেলেন ভাত নিতে। থালায় বাটিতে নিজের খাবার নিয়ে নিজের ঘরে চলে এলেন আশালতা। উনি খাবারটা নিজের ঘরেই খান। স্বামী মারা যাওয়ার পর থেকে সেই যে আমিষ খাবার ছেড়েছেন, তারপর থেকে আর টেবিলে খান না। ওখানে আমিষ খাবার খাওয়া হয়, সেই জন্য নিজের ঘরে একটা ছোট চেয়ার টেবিলে দুবেলা খাবার খান। জল, ওষুধ সেখানেই রাখা থাকে সুবিধের জন্য। ভাত ভেঙে সবে খেতে শুরু করেছেন, ছেলের বউ এসে সামনে দাঁড়ালো। বুঝতে পারেননি ছেলের বউ স্নানে না গিয়ে তার উপর নজর রাখছিল। আপনি লুকিয়ে মাংস খাচ্ছেন মা? বৌমা একটু জোর করেই বলে উঠল। কিংকর্তব্য বিমূঢ় আশালতা কিছু বলতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো কথাই বের হলো না। শরীরটা থরথর করে কাঁপতে লাগলো, আর চোখ দিয়ে জল পড়তে লাগলো। মুখের গ্রাস মুখ থেকে পড়ে গেল। বুকের মধ্যে ভীষণ কষ্ট। বৌমা বলেই চলল, এই জন্য ভাবি মাছের টুকরো, মাংস মাঝে মাঝেই কম পড়ে কেন? ভাবি বেড়ালে খেলো নাকি? কিন্তু সব তো ঢাকাই থাকে। আসলে ঘরেই যে বেড়াল আছে সে আর জানবো কি করে? এত লোভ আপনার! লজ্জা করে না এই বয়সে চুরি করে খেতে? আগে বললেই পারতেন, আমি নিজেই দিতাম। কি দরকার লোকের সামনে দেখিয়ে নিরামিষ খাবার? আরো অনেক কথা বলেই গেল বৌমা। আশালতা আর শুনতে পারছিলেন না এত অপমান। তার তখন মনে হলো মাটি ফাঁক হয়ে যাক, তিনি তার মধ্যে ঢুকে যান। এ লজ্জা তিনি কোথায় রাখবেন? ভাত তো আর খাওয়া হলো না, ওইভাবেই পড়ে থাকলো ভাতের থালা। বৌমা চলে গেলে
হাত ধুয়ে বিছানার উপর কাঁদতেই থাকলেন। এরপর আর কত অপমান তার কপালে আছে কে জানে। একবার আত্মহত্যার কথাও ভাবলেন, কিন্তু সেই সাহস তিনি পেলেন না। সবার সেই সাহস তো হয় না। বিকেলবেলা কাজের মেয়েটা আসলে তার কাছেও বৌমা রসিয়ে রসিয়ে গলা বেশ জোর করে এই ব্যাপারে অনেক কিছুই বলল। ঘরে বসে আশালতা সব শুনলেন। কাজের মেয়েটা কিন্তু ঘরে ভাতের থালা নিতে এসে বলল, ঠাকুমা, তুমি যা করেছ একদম ঠিক করেছ। তোমার আত্মা এখন খেতে চেয়েছে, তাই তুমি খেয়েছ। তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে? একদম ঠিক করেছ তুমি। আমাদের ওখানে সব বিধবা মানুষই তো মাছ মাংস খায়, তারা কি অন্যায় করে? আশালতার মনে পড়ে যাচ্ছে সব পুরনো কথা। বাবার খুব আদরের মেয়ে ছিলেন তিনি। এই বাড়িতে যখন বিয়ে হয় অনেকটাই কম বয়স ছিল তার। শ্বশুরবাড়ি আসার সময় কি কান্না কেঁদেছিলেন বাবাকে জড়িয়ে ধরে। বাবা তার জামাইয়ের হাত ধরে বলেছিলেন, আমার মেয়েটাকে একটু দেখো, মেয়েটা আমার বড় আদরের, একটু অভিমানী মেয়ে আমার। ও মাছ মাংস খেতে খুব ভালোবাসে, তুমি একটু দেখো বাবা, ওকে কোনোদিন অবহেলা করো না। ও কোনো অন্যায় করলে ওকে বুঝিয়ে বলো, কিন্তু ওকে বকাবকি করো না। সব বাবা মার কাছে সন্তানরা বোধহয় এরকমই হয়। পরের ঘরে গেলে মেয়ের জন্য চিন্তায় ঘুম হয় না। না, উনি কোনোদিন অবহেলা করেননি, বরং সারা জীবন আশালতার সমস্ত সুখ সুবিধার দিকে নজর রেখেছিলেন। যেভাবেই হোক এক টুকরো মাছ সারা জীবন পাতে পেয়েছেন আশালতা। কোনো কিছু চাইবার আগেই সেটা তার হাতে পৌঁছে যেত। এতটাই ভালো মানুষ ছিলেন তার স্বামী। অন্য কোনো কিছু চাহিদা তার ছিল না, শুধু নিরামিষ একদম পছন্দ ছিল না। বেশ মনে পড়ছে, খোকা তখন বাইরে চাকরি করত, ওর বাবা যখন অসুস্থ হলো প্রায় বছর 15 আগে। মাছ আনার কেউ ছিল না। আশালতা কোনোদিন বাজারে যেতেন না, তাই রাস্তায় মাছওয়ালা গেলে সেখান থেকে মাছ নিতে হতো। শয্যাশায়ী অবস্থায়ও ওই মানুষটা জানলা দিয়ে মাছওয়ালাকে ডাক দিতেন। আশালতা রাগ করতেন, কি দরকার তোমার ডাকার, একদিন মাছ না খেলে কি হয়? কিন্তু উনি বলতেন, তুমি যে একদম খেতে পারো না নিরামিষ, তাই তো ডাকি। আর এটাও বলতেন, আমি মরে গেলে তুমি কিন্তু নিরামিষ খাবে না, মাছ মাংস সব খাবে, এটা আমি বলে গেলাম। কিছুদিনের মধ্যেই মানুষটা চলে গেছিল। ছেলে বৌমা নাতি এসে বাবার কাজকর্ম সব করেছিল। মৎস্যমুখের দিন বাড়ির কয়েকজন বলেছিল, এখন কেউ ওসব মানে না, আজ তোমার পাতে আমিষ দিয়ে দিই, আজ খাও, তাহলে আমিষ খেতে পারবে। আশালতার কোনো বক্তব্য ছিল না। মানুষটা যে কথাটা বলে গেছে সেটাও তার মনে ছিল, কিন্তু সেই সময় তিনি কিছুই বলেননি কাউকে। কিন্তু ওই যে সংসারে চিরদিন কিছু মানুষ থাকে যারা ভীষণ নিয়ম মেনে চলে। হিন্দু ব্রাহ্মণ বাড়ির বিধবা মাছ মাংস আমিষ খাবে, ধর্মে সইবে? কিছুতেই হতে পারে না।
নিরামিষই খেতে হবে। অগত্যা তারপর থেকে এই এতগুলো বছর সমস্ত আমিষ জিনিস থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আশালতা। প্রথম প্রথম সত্যিই খুব কষ্ট হলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছিল। না খেতে খেতে খাওয়ার ইচ্ছেটাই মরে গেছিল। কিন্তু বেশ কিছুদিন হলো কি যে হয়েছে তার, মাছ বা মাংস বাড়িতে রান্না হলে খেতে মন চায়। কি যে ভালো লাগে গন্ধটা, অথচ আগে তো কখনো এরকম মনে হয়নি। কতই তো বাড়িতে রান্না হয়, একবারও তো খেতে মন চায়নি। কিছুদিন হলো এটা হয়েছে। বাইরে বেরোলে চপ, সিঙ্গারা, ফুচকা দেখে মনে হয়, ইস, একটু যদি খেতে পারতাম। কাজের মেয়েটাকে একদিন বলেছিলেন সে কথা। সে 2-1 দিন চপ এনে দিয়েছিল, একদিন তো ফুচকাও লুকিয়ে এনে দিয়েছিল। বৌমা সেদিন বাপের বাড়ি গেছিল। কি যে ভালো লেগেছিল, মনে হচ্ছিল সেই আগের জীবনে ফিরে গেছেন। হয়তো বয়স হয়েছে, তাই জন্য নোলাটা বেড়ে গেছে তার। এর আগে একদিন ভাত নিতে গিয়ে মাংসের বাটির ঢাকাটা সরিয়ে দেখেছিলেন। কি সুন্দর দেখতে হয়েছে মাংসটা, গন্ধও বেশ বেরোচ্ছে। একদিন দেখলেন অনেকগুলো মাছ রান্না করা আছে। ভাবলেন অনেকগুলো আছে, একটা নিলে টের পাবে না, তাই নিয়েছিলেন। খেয়ে যে কি তৃপ্তি হয়েছিল। তারপর 2-1 দিন সত্যি লুকিয়ে মাছ মাংস নিয়েছিলেন। কিন্তু তিনি কি করে বুঝবেন বৌমা সব গুনে রাখছে? উনি তো কোনোদিন কিছু গুনে কিছু রান্না করেননি। আজ তো মাংসের এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল রান্না করার সময়, মনে হচ্ছিল এক্ষুনি 1 থালা ভাত খাই। তাই ভাত বাড়তে গিয়ে 2 টুকরো মাংস নিয়েছিলেন। বৌমা স্নান সেরে ফেরার আগেই খেয়ে নেবেন ভেবেছিলেন, কিন্তু হলো উল্টো। কি লজ্জা, কি লজ্জা! কি করবেন এখন আশালতা? সারা বিকেল সন্ধে নিজের ঘরেই কাটিয়ে দিলেন আশালতা। সন্ধেবেলা ছেলে নাতি বাড়ি ফিরল। ঘরের থেকেই শোনা গেল বৌমা ওদেরকে দুপুরের ঘটনা বলছে। তবে এবার আর জোরে জোরে বলছে না, কিন্তু এই ঘটনা যে বলছে সেটা আশালতা ঠিক বুঝতে পারল। আরও লজ্জায় কুঁকড়ে গেল আশালতা। কিন্তু মাঝপথেই শুনতে পেলেন ছেলে জোরে জোরে কি একটা বলল যেন বৌমাকে। ব্যাস, বৌমা চুপ করে গেল। ছেলে বাথরুমে ঢুকে গেল। তবে কি যে বলল সেটা ঠিক বুঝতে পারলেন না আশালতা। সবাই কেমন চুপ করে গেল। কি হলো তাহলে? এ কি প্রলয় আসার পূর্বের নিস্তব্ধতা? একটু পরে ঘরের আলোটা জ্বেলে ছেলে ঘরে ঢুকল। এসেই মার পাশে বসে পড়ল। রোজ তো মা ছেলে আসলেই দরজা খুলে দেয়, ছেলের আসার অপেক্ষায় থাকে যে। আজ মাকে নিজের ঘর থেকে না বেরোতে দেখেই বুঝেছিল কিছু একটা হয়েছে মার, হয়তো শরীর খারাপ। কিন্তু সব শুনে অনুশোচনায় জ্বলে যাচ্ছিল ছেলে। অপরাধ বোধে মায়ের চোখে চোখ রাখতে লজ্জা হচ্ছিল আজ। মায়ের নত মুখটা তুলে ধরে মাকে জড়িয়ে ধরে ছেলে বলল, আমি কি তোমার এতই পর মা? রোজ বাজার যাওয়ার সময় তোমাকে জিজ্ঞেস করে যাই তোমার কি খেতে ইচ্ছে করছে, কি আনবো। একবারের জন্যও কি আমাকে বলতে পারতে না? তোমার যা ইচ্ছে তুমি সেটাই খাবে, কারুর কাছে কোনো কৈফিয়ত দেবার তো দরকার নেই। কে কি বলবে?
সেই সময় আমি অতটা বুঝতাম না এই ব্যাপারগুলো। তোমার ইচ্ছে ভেবেছিলাম। এখন বুঝি এগুলো সব চাপিয়ে দেওয়া হয় মেয়েদের ওপর। আজ সত্যিই আমার চোখ খুলে গেছে মা। তোমার ছেলেকে তুমি ক্ষমা করে দিও। আমি কিছু না বলতেই তুমি আমার সব কিছু বুঝে যেতে। আমি কি চাই। আর দেখো, আমি এমন অধম সন্তান, তোমার কি চাই সেটাই বুঝলাম না। আমাকে ক্ষমা করে দাও মা। মায়ের দুটো পা জড়িয়ে ধরল ছেলে। আশালতার চোখ দিয়ে তখন অঝোর ধারায় জল পড়ছে। বললেন, না রে খোকা, সেই সময় প্রথম প্রথম নিরামিষ খেতে খুব কষ্ট হতো, কিন্তু তারপর অভ্যেস হয়ে গেছিল। আজ এত বছর কোনোদিন আর ইচ্ছেই হয়নি ওসব খেতে। কিন্তু কিছুদিন হলো কি যে হয়েছে, হঠাৎ করেই মাছ মাংসের প্রতি একটু লোভ হয়েছে। বুড়ো হলে বোধহয় কারুর কারুর এরম লোভ দেখা যায়। আত্মা চায় মনের কোণায় পড়ে থাকা ইচ্ছেগুলোকে আবার পূরণ করতে। আমি আর খাবো না রে। তুই এত চিন্তা করিস না তো, যা খেয়ে নে। আর বৌমাকে বল আজ রাতে আমি কিছু খাবো না। খাওয়ার ইচ্ছে আজ হচ্ছে না। কিন্তু ছেলে তো কোনো কথা শুনল না। আশালতাকে একরকম জোর করেই বাইরে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসালো। নিজে পাশের চেয়ারে বসল। নাতি বৌমাও টেবিলে বসেছিল। আশালতা মুখ তুলতেও লজ্জা পাচ্ছিলেন দুপুরের কথা ভেবে। এবার ছেলে বলতে শুরু করল, তোমাদের বলছি, মা আজ থেকে আমাদের সাথে আগের মতোই এই টেবিলে দুবেলা খাবে। আর মা তার নিজের সংসারে নিজের খাবার খেয়েছে, এতে কারুর কিছু মনে করার নেই তো। সমাজ, সংসার, আত্মীয় স্বজন কে কি ভাবল, কে কি বলল, সেটা দেখার কোনো প্রয়োজন নেই। আমার মার যা ইচ্ছে তাই মা খাবে, যা ইচ্ছে তাই করবে। জানো মা, আজ আমার খুব আনন্দ লাগছে এই ভেবে যে আবার আমরা একসাথে সবাই এই টেবিলে বসে খাবো। তারপর মার দিকে ফিরে বলল, মা, কতদিন তোমার হাতের ইলিশ ভাপা, খাসির মাংস সব খাই না বলো তো? তোমার মতো রান্না কেউ করতে পারে না। তুমি খাও না, সেই জন্য আমি বলতেও পারিনি। তোমার হাতের রান্না খেতে কি ইচ্ছে করে। আমার মার মতো রান্না এই বাড়ির কেউ পারবে না। আমি কালই সব এনে দেব। তুমি আবার আগের মতো আমার প্রিয় প্রিয় সব রান্না করে দেবে। দেবে তো মা? আমরা সবাই একসাথে বসে খাবো তোমার হাতের অমৃত। আশালতা কাঁদতে কাঁদতে বললেন, নিশ্চয়ই করব। আমি তো চাই কিছু কিছু রান্না করতে। আমি যে ভালোবাসি, কিন্তু এতদিন কেউ তো বলেনি এরকম করে। এবার বৌমা বলল, মা, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। দুপুরে ওরকম করে বলা উচিত হয়নি। আর কোনোদিন এই ভুল হবে না মা। নিজের সন্তান ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। নাতিও বলে উঠল, সব ভালো যার শেষ ভালো। ভালোই হলো, এবার থেকে আম্মার হাতের দারুণ দারুণ রান্না খেতে পাবো। সবাই হেসে উঠল ওর কথা শুনে।
শুনলেন আত্মশুদ্ধি। কলমে কবিতা চক্রবর্তী। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামটাও ফলো করবেন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি, কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।